ভাই গতকালকের ম্যাচ দেখে সেটা আমরা কার না হার্ট অ্যাটাক করার মতো অবস্থা হয়েছে। অর্থাৎ যে ম্যাচ 254 রান করার পরও মানে হারানোর একটা সিচুয়েশন আই পড়ে, সে জায়গার মধ্যে আমরা সেই ম্যাচ মাত্র 7 রানে জিতছি। এই হচ্ছে ক্রিকেট। এবং ইংল্যান্ড টিমের যত প্রশংসা করি তত কম হইব, কারণ ওই ট্র্যাকের মধ্যে এত ভালো খেলছে। স্পেশাল একটা ব্যাটসম্যান বেতেল, জ্যাকব বেতেল, সেই বেতেলের কারণে কিন্তু এত বড় একটা রান চেস করতে অলমোস্ট সক্ষম হয়ে গেছিল। বাট ইন্ডিয়ার ডেথ বোলিং আবারও প্রমাণ করছে যে ইন্ডিয়ার বোলিং ইউনিট কত শক্ত। স্পেশালি জাসপ্রীত বুমরা, আর্শদীপ, হার্দিক পান্ডিয়া। যদিও বরুণ চক্রবর্তী একটু এক্সপেন্সিভ হয়েছে, বাট তাছাড়া যদি কই আমরা যে ম্যাচের 18তম ওভারটা যেখানে জাসপ্রীত বুমরা এসে সম্পূর্ণ রানটার একদম হাতের কন্ট্রোল রেখা দিচ্ছে, সেই জায়গাটাতে কিন্তু ম্যাচের ইউ টার্ন হয়ে গেছে। তো নিউজিল্যান্ড সেখান থেকে কিন্তু ম্যাচটা, সরি ইংল্যান্ড সেখান থেকে কিন্তু ম্যাচটা অলমোস্ট নিজেদের হাতের বাইরে গেছিল। বাট লাস্ট ওভারে আমরা দেখলাম শিবম দুবে 22 রান কনসিড করে দিছে, তারপরে কিন্তু 7 রানে আমরা জিততে পারছি। যাই হোক, গতকালকের ম্যাচটা সম্পূর্ণ খুব একটা এক্সাইট ভরা আসলো, রোমাঞ্চ ভরা আসলো। আমরা যে দেখলাম যে স্যাম কুরান ম্যাচ শুরু হওয়ার আগে প্রেস কনফারেন্সে বড় কথা কইছিল যে 1.4 বিলিয়ন মানুষরে চুপ করে রাখব, সে কিন্তু আর হইল না। হ্যারি ব্রুক টসে জিতার পরে কইছে আমরা এই মাঠের দর্শককে চুপ করে রাখুম, কিন্তু এটাও করতে দিছে না। কারণ ইন্ডিয়া ব্যাটে বলে ফিল্ডিং এ দুর্দান্ত খেলছে, তিনও ডিপার্টমেন্টে আপ টু দা মার্ক খেলছে, যে কারণে কিন্তু ইংল্যান্ড পারছে না ভারতে হারাইতো। অক্ষর প্যাটেলের 2টা ক্যাচ যদি ম্যাচ টার্নিং পয়েন্ট, একটা হচ্ছে উইল জ্যাকের আর একটা হচ্ছে হ্যারি ব্রুকের আউটস্ট্যান্ডিং ফিল্ডিং। মানে জি জান লাগাই দিচ্ছে, এফোর্ট, এত এফোর্ট আমরা এর আগে এতগুলি ম্যাচের মধ্যে দেখছি না। বাট ক্যাচ এফিসিয়েন্সিতে আমরা দেখলাম গতকালকে সেরকম ক্যাচ ড্রপ হয়েছে না, বাট একটা রান আউট ঠিকই মিস হয়েছে, কিন্তু এটাও ঠিক হয়ে যাবে আগামী ফাইনালের মধ্যে। যাই হোক, ইন্ডিয়া বরাবরই টি-20 ওয়ার্ল্ড কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এবং আবারও কিন্তু সে প্রমাণ করছে টি-20 ক্রিকেটের মধ্যে ইন্ডিয়া কেন একটা ভালো টিম। যার কারণে ভারত কিন্তু ব্যাক টু ব্যাক 2বারের ফাইনাল গেছে। এর আগে পাকিস্তান গেছে, এর আগে ইংল্যান্ড গেছে, এবং বর্তমানে ইন্ডিয়া ব্যাক টু ব্যাক 2বার ফাইনাল। সরি, শ্রীলঙ্কা প্রথমবার গেছে, পাকিস্তান 2007, 2009 পাকিস্তান, তারপরে শ্রীলঙ্কা 2012, 2014, এবং বর্তমানে ভারত 2024, 2026। তো খুব ইন্ডিয়ার লাগে এখন নেক্সট টার্গেট হচ্ছে নিউজিল্যান্ড। যে নিউজিল্যান্ড আগে সাউথ আফ্রিকা হারাই এসে ফাইনালে গেছে, ফার্স্ট কোয়ালিফায়ার ফর দ্য ফাইনাল, এবং সেকেন্ড কোয়ালিফায়ার ফর দ্য ফাইনাল হচ্ছে ইন্ডিয়া। অর্থাৎ ইন্ডিয়া এবং ইংল্যান্ডের মধ্যে, ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে আবার খেলা হইতাছে আহমেদাবাদের গ্রাউন্ডের মধ্যে। সেখানে ভারতের প্লেটাররা বা বোলাররা বা ফিল্ডাররা কতটুক চ্যালেঞ্জ দিতে পারে নিউজিল্যান্ডের, এটা কিন্তু দেখার বিষয়। আর নিউজিল্যান্ড কিন্তু বড় বড় একটা আনপ্রেডিক্টেবল টিম। আইসিসি ইভেন্টের মধ্যে তার রেকর্ড কিন্তু খুবই দারুণ। স্পেশালি টি-20 ওয়ার্ল্ড কাপের রেকর্ডের মধ্যে যদি দেখি, তাহলে কিন্তু ইন্ডিয়া একটা ম্যাচও নিউজিল্যান্ডের এগেইনস্টে জিতছে না। একটা ম্যাচও না, 3 ম্যাচ খেলছে, 3 ম্যাচ হারছে। 2007-এ, 2016-তে এবং 2021-এ। 2007-এ হারছে 10 রানে, 2021-এ হারছে 48 রানে, 2022-এ হারছে 8 উইকেটে। অর্থাৎ এই হচ্ছে ভারতের অবস্থা। টি-20 ওয়ার্ল্ড কাপের মধ্যে নিউজিল্যান্ডের সঙ্গে একবারও জিততে পারছে না। হোপ এই জিরো জায়গাতে এখানে একটা ওয়ান পামো, এবং সেটি ফাইনাল ম্যাচ জেতাটা, অর্থাৎ 3-1 হইব যেখানে আগামী রবিবারে। ডেফিনেটলি ইন্ডিয়ার বোলিং ইউনিট খুব শক্ত নিউজিল্যান্ডের কম্পেয়ারে। নিউজিল্যান্ডের বোলিং আছে, ব্যাটিং আছে, ডেথ ভালো ব্যাটসম্যান আছে, এবং ভালো ডেথ পর্যন্ত ব্যাটসম্যান আছে। সে জায়গার মধ্যে ইন্ডিয়ার যে প্লেয়াররা মোকাবেলা করতে জানবো, কিন্তু ইন্ডিয়ার লাগে বড় একটা সবচেয়ে চিন্তার বিষয় হচ্ছে বরুণ চক্রবর্তী যে স্পিনার হিসাবে কন্টিনিউ কিন্তু লাস্ট 3 ম্যাচ ধরে সে দেখতে পারতেছি কোনো সুবিধা করতে পারতেছে না, রান লিক করতেছে। বরুণ চক্রবর্তী কোনো এফেক্টিভ সাবিত দিতেছে না, যে কারণে হয়তো বরুণ চক্রবর্তীর জায়গার মধ্যে আমরা কুলদীপ যাদবরে মেবি দেখতে পারি। কুলদীপ যাদবরে যদি নেয়, তাহলে কিন্তু ডেফিনেটলি ইন্ডিয়ার লাগে একটা প্লাস পয়েন্ট হবে। বাট এতগুলি ম্যাচ খেলার পরে কুলদীপ যাদবকে কি খেলাইবো, ইট ইজ একটা টিম ম্যানেজমেন্টের বড় একটা চিন্তা না। বরুণ চক্রবর্তী কন্টিনিউ খেলাইতেছে, এবং সেই জায়গার মধ্যে হঠাৎ করে যদি কুলদীপ যা জায়গা দেয় এবং ডাইরেক্ট ফাইনালের মধ্যে, এটা কিন্তু একটা বিশেষ। কুলদীপ কি পারবো এরকম পারফরমেন্স করতে, বা রান স্টপ করতে পারবো ঠিক আছে, কিন্তু উইকেট দরকার। মিডল অর্ডারে যদি উইকেট না ফেলাইতে পারে, তাহলে কিন্তু
স্পিনারের কোনো ভূমিকা থাকতো না এবং রান কিন্তু কন্টিনিউ পাবে। যেই সাউথ আফ্রিকার এগেইনস্টে নিউজিল্যান্ড কি করছে, 12তম ওভারের মধ্যে খেলা জিতে লেছিল, 173 রানের মতো একটা বিশাল রান চেস করে লেছিল, ফিন ইংল্যান্ডের দুর্দান্ত একটা সেঞ্চুরি। তো যাই হোক, গতকালকে ম্যাচের অনেকগুলি মোমেন্ট আসলো, যেগুলি কোনটা সেরা এটা কিন্তু বলা মুশকিল। তারপর অনেকগুলি মোমেন্ট যদি আমরা ডিসকাস করি, নাম্বার 1 সঞ্জু স্যামসনের আউটস্ট্যান্ডিং 89, নাম্বার 2 শিবম দুবের 43 25 বলে, যেটা নাম্বার 3 তিলক বর্মার যে এন্ড অফ দ্য ইনিংস এর মধ্যে 7 বলে 21 রান, নাম্বার 4 সেখানে হার্দিক পান্ডিয়ার 12 বলে 27 রান, তারপরে ঈশান কিষান 18 রান। তো এই যে ইনিংসগুলো দেখতে হচ্ছে, বা সূর্যকুমার যাদব, তার ইনিংস কিন্তু প্রত্যেকটাই টিমের লেখা কাজ করছে এবং প্রত্যেকটা ইনিংসে কিন্তু কোনোটাতে কোনোটা কম না। বোলিং এর দিক দিয়ে যদি দেখি, হার্দিক পান্ডিয়া প্রথম দিকে উইকেট, জাসপ্রীত বুমরাহ পাওয়ার প্লের মধ্যে উইকেট, বরুণ চক্রবর্তী পাওয়ার প্লের মধ্যে উইকেট, অক্ষর প্যাটেল মোটামুটি ভাবে বাইন্দা রাখছে। ফিল্ডিং, প্রত্যেকটা ফিল্ডারে কিন্তু সেরকম ফিল্ডিং করছে। তো ভারতের দিক থেকে যদি আমি অ্যাডভান্টেজ যদি দেখি, ডেফিনেটলি এখানে নিউজিল্যান্ডের তুলনায় ভারতের অ্যাডভান্টেজটা একটু বেশি আছে এবং ভারত কিন্তু আহমেদাবাদের মাঠে খেলার এক্সপিরিয়েন্স আছে এবং ভালো স্ট্রেংথ আছে। কিন্তু নিউজিল্যান্ড আমরা জানি একটা আনপ্রেডিক্টেবল টিম, ওই দিনে কি করতে পারে আমরা ঠিক কিন্তু করতে পারতাম না। কারণ নিউজিল্যান্ড আমরা আইসিসি ফাইনালের মধ্যে টেস্ট চ্যাম্পিয়নশিপে হারাইছে এবং আমরা আবার 2025 সেমিফাইনালে 25 চ্যাম্পিয়ন্স ট্রফিতে আবার হারাইছি, চ্যাম্পিয়ন হয়েছে। এখন আবার সুযোগ আছে ওই টেস্ট চ্যাম্পিয়নশিপের রিভেঞ্জটা যাতে নিতে পারি ফাইনালের মধ্যে। ডেফিনেটলি নিউজিল্যান্ড ফাইনালে হারবো এবং ইন্ডিয়া জিতবো ম্যাচ, এতটুকু আমরা ভরসা করে করতে পারি। কারণ ইন্ডিয়ান টিম বর্তমানে টপ অর্ডার থেকে একদম লোয়ার মিডল অর্ডার পর্যন্ত প্রত্যেকটা ব্যাটসম্যানই কিন্তু ব্যাটে রান আছে। তিলক বর্মা 199 রান, হার্দিক পান্ডিয়া 199 রান, সূর্যকুমার যাদব 200+, ঈশান কিষান 250 উপরে রান, তারপর সঞ্জু স্যামসন তো আছে ইনফর্ম ব্যাটসম্যান। তো সেদিক থেকে ভারতের ব্যাটার যেমন সবাই ফর্মে আছে এবং বোলিং ডিপার্টমেন্টও কিন্তু খুব ভালো আছে, এক্সেপ্ট এখানে বরুণ চক্রবর্তী। কারণ বরুণ চক্রবর্তীর সেরকম ভাবে কিন্তু সে বল করতে পারতেছে না, যে কারণে কিন্তু এখানে একটু ব্যাকফুটে আছে। আমরা মনে করছি স্পিন ডিপার্টমেন্টটা স্পেশাল, যদিও ভারতের কাছে পার্ট টাইম স্পিনার আছে, তিলক বর্মা বল করতে পারে, অভিষেক শর্মা বল করতে পারে, বাট সেখানে কি এত বড় বিগ ইভেন্টের মধ্যে তারা কি বল দিব, এটা দেখার বিষয়। হাই প্রেশার একটা গেম থাকবো, ডেফিনেটলি আহমেদাবাদের মাঠ বিশাল বড়, এখানে 6 মারাও খুব টাফ, বাট এখানে অলওয়েজ ব্যাটিং টসে জিততে ব্যাটিং করবো না ফিল্ডিং করবো এটা কিন্তু দেখার বিষয়। কারণ পিচের উপর অনেকটা ডিপেন্ড করবো, যে বড় একটা ইভেন্টের ম্যাচ, এখানে আগে ব্যাটিং করে সে বড় রান যদি করে দেওয়া পারে তাহলে কিন্তু অপোজিশনটা ব্যাকফুটে নিয়ে রাখতে পারে বা একটা প্রেশার ক্রিয়েট করে রাখতে পারে। কিন্তু সেই জায়গার মধ্যে কি ভারত টসে জিতে প্রথম ব্যাটিং নিবো না ফিল্ডিং নিবো এটি দেখার বিষয়। কেননা ডিউ কিন্তু শেষের দিকে আইবে, আর ডিউ থাকলে কিন্তু শেষের দিকে ব্যাট করতে সুবিধা হয়, যেটা আমরা দেখতাম গতকালে ব্যাটের মধ্যে বল খুব আরামসে আয় এবং রান হয়, যেটা নিউজিল্যান্ড করলো সাউথ আফ্রিকার এগেনস্টে। প্রথম দিকে বল স্পিন হয়েছে, গ্রিপ হয়েছে এবং টার্নিং হয়েছে। তো সেই জায়গার মধ্যে নিউজিল্যান্ড বাড়তে একটা অ্যাডভান্টেজ নিয়ে সেকেন্ড ব্যাটিং করে আসে, অর্থাৎ টস জিতে আসিটা ডাইরেক্ট ফিল্ডিং নিয়ে আসিটা। তো যাই হোক, আমাদের মাঠ বরাবরই 180+ যদি করতে পারে তাহলে কিন্তু এখানে একটা উইনিং টোটাল আমরা করতে পারবো। এটা ব্যাটে আগে যদি ব্যাট করে নিতে পারে, আর যদি 200 রান কোনো মতে করতে পারে তাহলে কিন্তু ডেফিনেটলি করতে পারবো। যে ব্যাট আগে করে 200 রান করতে পারে, ফাইনাল গেম হাই প্রেশার গেমের মধ্যে 200 রান করাটা খুবই টাফ হয়ে যাবে, কারণ ওই পেসে রান করাটা একটা টাফ ব্যাপার। তো যাই হোক, আগামী 8 তারিখ অর্থাৎ রবিবার ডেফিনেটলি ইন্ডিয়ার জন্য একটা হাই কন্টেস্ট গেম হইব, নাকি একতরফা গেম হইব এটা কিন্তু আমরা করতে পারতেছি না। মনে হয় না একতরফা গেম হইব, যেটা নিউজিল্যান্ড আর সাউথ আফ্রিকার মধ্যে হয়েছিল। কারণ ফাইনাল ইভেন্টের মধ্যে আমরা বরাবরই একটা হার্ড কন্টেস্ট দেখতে পাবো। নিউজিল্যান্ড এমন একটা টিম বরাবরই কিন্তু চ্যালেঞ্জ দিতে জানে, চ্যালেঞ্জ করতে জানে, আর ভারতে কিন্তু কম না। ভারতের প্রত্যেকটা ব্যাটার হোক বলার হোক সেভাবেই কিন্তু খেলতেছে। টার্গেট একটি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবার চ্যাম্পিয়ন হইব এবং এটা হইবই।